বলেছেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল। আজকে সেই শিল্পপতিরা গত 10 বছরে পার্শ্ববর্তী ভিন্ন রাজ্যে বিনিয়োগ করছেন। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পোর্ট আছে, আমাদের মেধা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের দুটো ইমেন্সলি মিনারেল রিচ স্টেট অ্যাডজয়েনিং আমাদের বর্ডারের পাশে আছে, আমাদের প্রথম বিশ্বের দরজা খোলা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে, আমাদের মেধা আছে। কিন্তু তারপরেও এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই, এ রাজ্যে নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। মেক ইন ইন্ডিয়া, সারা ভারতবর্ষে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি ঢুকছে, পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তার কোনো ভবিষ্যৎ নেই, শুধু নেই 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 আর নেই। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। মুখ্যমন্ত্রী একবারের পর একবার বিদেশ সফর করেছেন, মানুষের সামনে দাঁড়িয়ে কখনো 1,92,000 কোটি টাকা, কখনো 1,45,000 কোটি টাকার মৌ স্বাক্ষরের গল্প শুনিয়েছেন, সেটাকে বাস্তবায়িত করেননি। 5% বিনিয়োগ আসে। বেঙ্গল মিন্স বিজনেস, যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা একদিন কম্পিট করতাম, সেই মহারাষ্ট্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 36.6%, আর পশ্চিমবঙ্গে 0.6%। এটাই পশ্চিমবঙ্গের চেনা চেহারা। আমি 3 বছরের পুরনো পরিসংখ্যান দিচ্ছি। বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,62,000 ছেলে মেয়ে কাজ করছেন। এই আপনাদের বা পরিবারের ছেলে মেয়ে, কারণ পশ্চিমবঙ্গে প্রকৃত কর্মসংস্থানের বা সামান্য ন্যূনতম বেতনটা পাওয়ার অধিকার তাদের নেই। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, সেক্টর 5 এর কল সেন্টার, একমাত্র ডেস্টিনি, মাইনে 20 থেকে 22,000 টাকা। কেন চাকরি করবে? আমাকে একজন আইপিএস অফিসার 1916 সালে বলেছিলেন যে আমার কাছে বিভিন্ন অ্যাপ্লিকেন্ট এসে গেছে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কনস্টেবলের চাকরি করতে চায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা তারা প্রাথমিক শিক্ষকের জন্য পরীক্ষা দিচ্ছেন, কারণ এ রাজ্যে কোনো শিল্প নেই। এ রাজ্যে শিল্পের ধ্বংসের উপরে দাঁড়িয়ে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার। এই সরকার আনন্দের সরকার। এই সরকার বলছেন সিনেমা দেখুন, থিয়েটার দেখুন। আগে ভয়ে ছিলেন, এখন আনন্দে থাকুন। এত আনন্দ আপনি এই সরকারের আমলে পেয়েছেন, আর কোন সরকারের আমলে পাবেন না। এই সরকার আপনাদের সামনে মেসিকে নিয়ে এসেছিল, মেসির পরিবর্তে টুসিকে দেখতে পেলেন। চোর চোর বলে চিৎকার করছে জেনজি। আধুনিক প্রজন্মের কাছে এই সরকারের এটাই হচ্ছে চেনা রূপ। একটা সরকার 40,000 শিক্ষকের চাকরি বিক্রি করেছে। একটা সরকার 26,000 মানুষের চাকরি চলে গেছে, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আজকে বর্তমানের পুলিশ ভবিষ্যতের পুলিশের উপরে লাঠিচার্জ করছে। ভবানী ভবনের সামনে পুলিশ অবরোধ করেছে যে আমাদের মেডিকেল টেস্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের নিয়োগ নেই, কবে চাকরি পাবো? অবরোধের উপর লাঠিচার্জ করছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর সিএমও, সেখানকার গ্রুপ ডি রিক্রুটমেন্ট, তার জন্য ধর্মতলায় অবরোধ চলছে অস্বচ্ছতা নিয়ে। মাদ্রাসা শিক্ষক মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। মাদ্রাসা শিক্ষকের নিয়োগের বেনিয়ম, তার জন্য অবরোধ চলেছে, সেখানে পর্যন্ত ধর্ণা চলেছে। পশ্চিমবঙ্গে গত 3 বছরের পরিসংখ্যান নিন। 3 বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার মধ্যে 95% মুসলমান। মরছে মুসলমান, মারছে মুসলমান। বকটুয়ে জীবন্ত পুড়ছে মহিলা, জীবন্ত পুড়ছে শিশু। 300 মিটারের মধ্যে পুলিশ বসে কফি খাচ্ছে। এটা পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই। পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। কি করবে পুলিশ? সন্দেশখালী অঞ্চলের একজন ওসি আমাকে বলছেন যে আপনি আমার সমালোচনা করছেন, আপনি আমার অবস্থাটা একবার চিন্তা করুন। আমার কাছে একটা রিভলভার আছে,
আমার সেই রিভলভারের 6টা বুলেট, তাছাড়া আমার 2টো ছোট ছোট বুলেট রাখা আছে সঙ্গে, আমার কাছে 8টা বুলেট। থানায় এই মুহূর্তে 10টা রাইফেল, 60-এর দশকে চীনের যুদ্ধের সময় রাইফেল 5টা কাজ করে, 5টা করে না। আর আমার এখানে যে সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের পকেটে মালঞ্চ থেকে তৈরি করা পিস্তল আছে। তারা মন্ত্রীর কথা শোনে, আমার কথা শোনে না। আমি একটা ফ্ল্যাট নিয়েছি সোনারপুরে স্যার, তার কিস্তি দিচ্ছি। মেয়েটা মেধাবী, মেয়েটা এমনিতেই ডাক্তারিতে চান্স পেয়ে গেছে, ছেলেকে পাঠিয়েছি ভুবনেশ্বরে, তার খরচা আছে। এখানে সেরকম আমদানি নেই, চাকরি ছাড়া সাহস দেখাতে পারবো না। একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার তিনি বিরোধিতা করার কারণে তার মা স্ত্রীকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ধরে আনলো গালিগালাজ। আমাদের যিনি রাজ্য পুলিশের ডিজি, প্রতিভাবান পুলিশ অফিসার, যার প্রতিভা, যার মেধা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি, তিনি পর্যন্ত তাকে একবারও সেই পরমাণু সাহেবকে গ্রেপ্তার করতে পারলেন না, ডেকে পাঠাবার সাহসও তিনি দেখালেন না, আর তার জন্য তিনি পুরস্কৃত হয়ে গেলেন। আমরা কোন রাজ্যে বসবাস করছি? পুলিশ অসহায়তা প্রকাশ করছে। আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, আমাকে ওখান থেকে যোগাযোগ আছে। এখন একজন ফোন করেছেন, একজন স্কুলের হেডমিস্ট্রেস ফোন করে বলছেন যে আমার বাড়িতে কয়েকজন মহিলা পুলিশ এসেছে। বলছেন কি ব্যাপার? বলছেন আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি? এক উত্তরাধিকারীর ডিউটি করতে এসেছি, 63 জন পুলিশ মহিলা আমাদের এসেছেন, একটা ওয়াশরুম আমাদের কোনো জায়গায় কোনো ব্যবস্থা নেই। অমানবিক পরিস্থিতি, করুণ অবস্থার মধ্যে পুলিশ, করুণ অবস্থার মধ্যে সরকারি কর্মচারী। 4টে মামলায় হেরে যাবার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এ রাজ্যে সেই অর্ডারকে কমপ্লাই করা হয়নি। এ রাজ্যে যারা দুয়ারে সরকারকে নিয়ে গেছে তাদের দুয়ারে রেশন পৌঁছানোর ব্যবস্থা বর্তমানে সরকার করে। দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আগামী সরকার গঠনের 45 দিনের মধ্যে 7ম পে কমিশনের প্রক্রিয়া চালু করার প্রক্রিয়াকে তিনি বাস্তবায়িত করে দেবেন। আপনারা তাকিয়ে দেখুন, 4.5 লক্ষের বেশি সরকারি শূন্য পদকে ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী। কিছু অফিসারের রিটায়ারমেন্ট নেই, যারা তাবেদার কোনো রিটায়ারমেন্ট নেই, তার শূন্য পদে কোনো নিয়োগ নেই। 2 বছর 3 বছর করে এক্সটেনশন তৈরি করে যাচ্ছে। আবার বলছে বিজেপি বাংলা বোঝে না, এখানে নাকি অবাঙালিরা রাজ করবে। আরে এই সংস্কৃতি তো কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না। আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি, তারপরে একজন গুজরাটি, তারপরে একজন রাজস্থানী। পশ্চিমবঙ্গে কি রাজস্থানবাসীদের যোগদান নেই? পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ, বিহারের মানুষরা, তারা কি তার শ্রমশক্তি তারা এখানে ব্যবহার করেনি? এর আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে অন্য প্রদেশের মানুষের কোনো ভূমিকা নেই। আজকে আমাদের দেশের মাইগ্রেন্ট লেবারদের যদি ভিন রাজ্যের রাজ্য বলে দেয় যে এ রাজ্যে তোমাদের কোনো জায়গা নেই, কারণ তোমরা বলছো আমরা বাঙালি বিরোধী, বাঙালিকে মারতে চাই, বাংলা ভাষায় কথা বলে আক্রমণ করতে চাই, তাই কাল থেকে তোমার কোনো কাজ নাই, তুমি বাড়ি ফিরে যাও। কোথায় যাবে পশ্চিমবঙ্গ? 40 লক্ষের বেশি মাইগ্রেন্ট লেবার। মাছ খাওয়া নিয়ে এক নতুন বিতর্ক। হঠাৎ মুখ্যমন্ত্রী মাছের প্রতি ভালোবাসা কেন হলো বুঝতে পারছেন না। আসলে তৃণমূল ডুবছে, তৃণমূল ডুবছে। এখন ভাবছে ডোবা অবস্থায় যদি মাছের লেজ ধরে বেঁচে থাকা যায়, সেজন্য এখন মাছ নিয়ে টানাটানি করছে তৃণমূল কংগ্রেস। একটা অদ্ভুত রাজনৈতিক দল, যেটা রাজনৈতিক দল কিনা এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে ছাত্ররা গবেষণা করবে আগামী 2 বছরের মধ্যে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা। সেটাই সবচেয়ে বড় বিতর্ক হবে পশ্চিমবঙ্গের মাটিতে। আজকে এই যে এতদিন প্রচার চললো, তার ফলাফল কি? 73টা ট্রেন আসছে, স্পেশাল ট্রেন, পরিযায়ী শ্রমিকদের ট্রেন আসছে কলকাতায়, হাওড়ায় ঢুকবে, বর্ধমানে ঢুকবে, শিয়ালদায় ঢুকবে, শিলিগুড়িতে ঢুকবে। ভালোবেসে আসছেন মুখ্যমন্ত্রীকে, আরো কাছে এসে অনুরাগের ছোঁয়া দিয়ে ভোটার লিস্টে চলে যাবে। এক অদ্ভুত নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে।
12টি রাজ্যে এসআইআর, কোথাও কোনো হাঙ্গামা নেই, আগুন নেই, বিএলও অফিসার ভাঙচুর নেই, পুলিশের জিপের কাঁচ ভাঙা নেই, পুলিশের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া নেই, বিএলওর স্বামীর ওপরে গুলি চালানো নেই, ফর্ম 7 ছিনতাই নেই, বিধায়কের কাছ থেকে ফর্ম বাজেয়াপ্ত করবার মতো পুলিশের বেআইনি কাজ করা নেই, কালো কোট পরে জুডিশিয়ারির ওপরে রাজনৈতিক ক্ষমতাকে চাপিয়ে দেবার কোনো প্রচেষ্টা নেই। কারণ আমরা এগিয়ে বাংলা, এ ভোটার লিস্ট কোথাও খুঁজে পাবে না কো তুমি। অপূর্ব ভোটার লিস্ট, দাদু খায় নাতি খায়, দাদুর বয়স 42, নাতির বয়স 22। কি কম্পিটেন্ট দাদু, 22 বছরের নাতি তৈরি করে দিয়েছে। আরে মহাভারতের তো একজন ধৃতরাষ্ট্রের খোঁজ ছিল, আমি 7 দিন আগে পর্যন্ত জানতাম এখানে 7 জন ধৃতরাষ্ট্র। আমারই এক সহকর্মী সংশোধন করে দিয়ে বললেন, দাদা 7 জন নয়, ওটা 11। মানে 11 জন 100 সন্তানের পিতা। মানে প্রোডাকশনের হিসাবটা দেখুন, 2 মাস অন্তর, 3 মাস অন্তর নামিয়ে চলেছেন। অপূর্ব খবর। নতুন সামাজিক সমীকরণে পরিবর্তন, ভাই বোনের বিয়ে, স্বামী স্ত্রীর দুজনেরই বাবার নাম এক, অর্থাৎ নতুন বিন্যাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই, আরো এগিয়ে গেছে। ছেলে আর বাবার বয়সের পার্থক্য 10 বছরের বাবা, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে। এদের তো এনে পদ্মভূষণে পদ্মভূষিত করে দেওয়া উচিত। আজকে এদের নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। একদিন যারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেছিল কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে, সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। একবারও ভেবে দেখেছেন ওই যে কলকাতায় বিবিডি বাগ স্কোয়ারে যান, বিনয় বাদল, দীনেশ বাগ, এই বিনয় বাদল দীনেশের বাড়ি কোথায় ছিল? মেদিনীপুরে ছিল না, বর্ধমানে ছিল না, কলকাতায় ছিল না, জগদ্দলে ছিল না, নৈহাটিতে ছিল না, আজকে আপনার নোয়াপাড়ায় ছিল না, ব্যারাকপুরে ছিল না। এরা সবাই ছিল পূর্ববঙ্গের মানুষ। ওপারে কিন্তু গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি। কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল শৈলেন দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সী, সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল কাকুলি ঘোষ দস্তিদারের বাড়ি? ওপার থেকে সবাই বলেছে এখানে তোদের জারি জুরি চলবে না, যা পালা এখান থেকে। ওপার থেকে সবাই আমরা এখন এখানে চলে এসেছি, এখানে চলে এসে ধর্ম নিরপেক্ষতার গান গাইছি। কিন্তু এই যে মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, এনসি চ্যাটার্জি না থাকতেন, স্যার যদুনাথ সরকার না থাকতেন, সুনীতি কুমার চ্যাটার্জি না থাকতেন, রমেশ মজুমদার না থাকতেন, রানী জ্যোতির্ময়ী না থাকতেন, তাহলে আমাদের জায়গা হয়তো বাংলাদেশের কোনো কারাগারে। আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথের বাড়ি ধ্বংস করা হচ্ছে, আর মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে। বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইন্দিরা কালচারাল সেন্টারের 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মান্ধ কিছু মানুষ বাংলাদেশে। অর্থাৎ আমাদের লড়াই যে মানসিকতার বিরুদ্ধে, যে র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, আজকের এই নির্বাচনটা তার সঙ্গে যুক্ত আছে। কারণ যারা নালন্দা ধ্বংস করেছিল, বিক্রমশিলা ধ্বংস করেছিল, তক্ষশিলা ধ্বংস করেছিল, যারা সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিকে ভেঙে গুঁড়িয়ে আগুন জ্বালিয়ে তা দিয়ে রান্না করে খেয়েছিল, আজকে তারা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে। তারাই মুর্শিদাবাদে ওই প্রাইভেট টিউটার যার কাছে বিনা পয়সায় পড়েছে, পরের দিন তার লাইব্রেরিতে আগুন লাগিয়ে তার উপরে তরোয়াল হাতে নিয়ে আক্রমণ করেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাসের অপরাধ কি? কারণ তারা মাটির প্রতিমা তৈরি করত, সেই জন্য তাদের কুপিয়ে খুন করা হয়েছে। কোনদিন পৌত্তলিকবাদের বিরোধিতা করে চলেছে, আজকে নদিয়া জেলার বিভিন্ন স্কুলে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো। মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে বাংলাদেশের ভাষা চলছে,
প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। পুরো সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। শুধু আমাদের নয়, আমাদের জমিকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বিহার ঝাড়খণ্ডের আজকে সেখানের পর্যন্ত বনাঞ্চল আর সীমাঞ্চলের জনসন্তুলনকে বদলে দিয়েছে। আগে লাভ জেহাদ ছিল, এখন লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ যুক্ত হয়ে গেছে। ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড। একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গাদের মানুষ স্বাগত জানায়। বাংলার গর্ব, বাঙালির কাছে অনেক সম্মানের আনন্দের জায়গা ছিল হাওড়ার বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের সরকারি জমি, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, তার ভেতরে মসজিদ তৈরি হয়ে গেছে, ওয়াটার লাইন পেয়েছে, আবার ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে মসজিদ চলছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতার বিধাননগর, ডিআরডিওর সঙ্গে যে সরাসরি যোগাযোগ, বিভিন্ন লেটেস্ট ওয়েপনের কম্পোনেন্টের ডিজাইন যেখানে হয়, সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে দক্ষিণ দিকে আজকে রোহিঙ্গা বসে আছে। তিনবারের জন্য তারা গিয়ে কমপ্লেন করেছে থানায়, এখন পর্যন্ত কোনো এভিকশন হয়নি। বিধাননগর পুলিশ কমিশনারেট কি করবে পুলিশ? বিধাননগর পুলিশ কমিশনারেট একবার কালকে যান, বেরিয়ে দেখে আসুন, পিছনে সেখানে রোহিঙ্গা বসে আছে, এখনো পর্যন্ত তিনি তুলে উঠতে পারেননি। বিধাননগর একটা প্ল্যান্ট সিটি, যার অনুকরণে তৈরি হয়েছিল পরবর্তীকালে চণ্ডীগড়। সেই বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে, মসজিদ 2000 লোক এসে নামাজ পড়ছে। আরে বিজেপি মুসলমানের বিরোধী নয়, আমরা নামাজের বিরোধী নই। আমরা বলছি যার নামাজ পড়ার ইচ্ছে যে নামাজ পড়ুন, যার পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছে পুষ্পাঞ্জলি দিন, কিন্তু দুটোই একসঙ্গে কি করে চলবে? অবৈধ জায়গায় কি করে আপনি তৈরি করবেন? এখন আবার শুনছি কে একটা বাবরি মসজিদ বানিয়ে দিচ্ছে। আরে ওর পরিচয় কি? কে হুমায়ুন? ও তো নয় বাবরের ছেলে, জানি বাবার নাম লেখা। কিন্তু যখন এই যে এখানে বসে আছেন আমাদের প্রার্থী ডক্টর রাজেশ কুমার, ইনি নির্বাচিত হবার পরে যখন বিধানসভায় ঢুকবেন, তখন বিধানসভায় যদি কোনো স্লিপ দেন ডিভিশনে, তখন ওখানে ওনার বাবার নাম লিখলে চলবে না, তখন ওনাকে লিখতে হবে উনি যে আসনে বসেছেন তার নাম্বার, ডিভিশন নাম্বার, এবং কোন দলের পক্ষ থেকে তিনি বলছেন বিজেপি। সেরকম হুমায়ুনের পরিচয় কি? হুমায়ুন তৃণমূলের বিধায়ক, হুমায়ুন তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনকে বলেছে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, যদি সামনের রাস্তা দিয়ে ঢুকতে না পারি পিছনের রাস্তা দিয়ে ঢুকবো। হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি যদি নাও করেন, ভোটের পরিসংখ্যান দেখে নিন, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট 70%, আর সেই 70%-এর মধ্যে 38.5% পেয়েছে বিজেপি। যদি এই পরিসংখ্যানই একরকম থাকে তাহলেও তৃণমূল নেই। তৃণমূলকে অন্যের সাহায্য দরকার, কিন্তু পরিস্থিতি আর সেই জায়গায় নেই। পাহাড়ের তৃণমূল নেই, দার্জিলিং শূন্য, আলিপুরদুয়ার শূন্য, জলপাইগুড়ি শূন্য, কুচবিহার শূন্য, 2 দিনাজপুর শূন্য, মালদা শূন্য। ফারাক্কার ওপার থেকে তৃণমূলকে খালি করে দিয়েছে সেখানকার মানুষ। এবার নিচে নামুন, একদম সাগর থেকে ধরুন, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই। পূর্ব মেদিনীপুরে তৃণমূল এবছর খাতা খুলতে পারবে না। ঝাড়গ্রামে তৃণমূল নেই। পুরুলিয়ায় একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। পশ্চিম মেদিনীপুরে তিনি ঘষতে তৃণমূল সম্ভাবনা দেখছে, পশ্চিম মেদিনীপুর তৃণমূলের পক্ষে জেতা সম্ভব নয়। আজকে গোটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষ, এই এন্টায়ার প্রেসিডেন্সি রিজিয়নে আমরা মাত্র একটা আসন পেয়েছিলাম, ভাটপাড়া। আমরা তাই আপনারাই হচ্ছেন এখানকার সরকারের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন। সেকেন্ড ফেজে যখন ইলেকশন ঢুকবে তখন আমাদের 100 পার করে আমরা ঢুকবো। তারপরে সংখ্যাটাকে কোথায় নিয়ে যাবেন সেটা আপনাদের দায়িত্ব, ব্যারাকপুরের মানুষের দায়িত্ব, বারাসাত লোকসভার মানুষের দায়িত্ব, সে দায়িত্ব দক্ষিণ 24 পরগনার মানুষের, সেই দায়িত্ব কলকাতার মানুষের। একটা লুম্পেন প্রোলেতারিয়েটের আফসার্জ হয়েছে গোটা সমাজে, একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেট করে গেছে। এখানে কোনো শিক্ষা নেই, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে এর থেকে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। কারাপশন তৃণমূল কংগ্রেসের সিনোনিমাস, একে অন্যের থেকে পৃথক করা যাবে না। তৃণমূলের রাজনীতি হুমকির রাজনীতি,
মুখ্যমন্ত্রী বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি, আমি জানি কোথা থেকে কি হচ্ছে। কিন্তু তারপরেই আবার বলে দিচ্ছেন যদি তৃণমূল থাকে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। তার কারণ মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রী মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। মুখ্যমন্ত্রী জানেন ভবিষ্যৎ কি। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। কালের দেওয়াল লিখন, পৃথিবীর কোন শক্তি আজকে এই অবস্থার পরিবর্তন করে দিতে পারবে না। তাই মুখ্যমন্ত্রী আগে থেকেই বলছেন যে একবার যদি ক্ষমতা থেকে চলে যায় এই দল আর থাকবে না। সেজন্য বলছেন যদি দল থাকে আমিও থাকবো, কিন্তু আমরা বলছি হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। আমরা মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, আমরা কোনো সময়ই ওনাকে ছাড়বো না। উনি না থাকলে এ ধরনের বিবৃতি কোথায় পাবেন? ওনার মতো প্রতিভা, যিনি রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছেন, মুখ্যমন্ত্রী কথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ গীত বিতান দিয়েছেন, মুখ্যমন্ত্রী কবিতা বিতান দিয়েছেন। রবীন্দ্রনাথের পরিবার বিশ্বভারতী দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিশ্ব বাংলা উপহার দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী প্রাবন্ধিক, আমাদের মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং করে অনেককে ডুবিয়ে দিয়ে চলে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী ছেড়ে দেবেন না, আমরাও তাকে ছেড়ে দিতে চাই না। লোকসভা নির্বাচন এলেই উনি বলেন পরবর্তী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, নির্বাচন 10 দিন এগিয়ে আসে, তারপরে বলেন আমরাই হব চালিকা শক্তি, সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আরো 10 দিন এগিয়ে যান, তারপরে বলেন বাংলা নিজের মেয়েকে চায়, বলে নিজের ঘরে নিজে চলে আসেন। কিন্তু এবার আমরা ওনাকে বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। দেখুন তৃণমূল চলে গেছে, আমি আবার বলছি তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবে, কারণ ভগবানও তৃণমূলের থেকে দূরে সরে গেছে। মমতা ব্যানার্জি এখন গণদেবতার সঙ্গে নেই, উনি দেবতার সঙ্গে আছেন। কালীঘাটের মা কালী ওনার ফাইল রিজেক্ট করে দিয়েছে, বলছে আমি আর পারছি না, আমি বকটুই দেখলাম, আমি চাকরি বিক্রি দেখলাম, আমি অনেক অত্যাচার সহ্য করার পরে আমি তাও চুপ করে বসেছিলাম। তুমি এতদিন ধরে আমার প্রতিবেশী আছো, আমি কিছু বলিনি, কিন্তু আরজি করার পরে আমার পক্ষে আর তোমার পাশে থাকা সম্ভব নয়। উনি চলে গেলেন জগন্নাথ দেবের কাছে, জয় জগন্নাথ। ওখানে মনে কিছু গন্ডগোল হয়েছিল, ঢুকতে পারেননি। ফিরে এসে উনি বললেন যে আমি এখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি করব, বিরাট ঘোষণা। হঠাৎ জগন্নাথ দেব থেকে এলেন? আরে বাঙালি তো পুরী যায়, সপ্তাহে সপ্তাহে যায়, নিয়ম করে যায়, সবচেয়ে বেশি দর্শনার্থী তো বাঙালি। সেজন্য উনি বাঙালির কষ্ট সহ্য করতে না পেরে জগন্নাথ দেবের কাছে চলে গেলেন। জগন্নাথ দেব বলছেন কোথায় যাব? বলে কেন দীঘায়? বলে কেন? আমি দীঘায় যেতে যাব কেন? বলছে রাত্রিবেলা তোমার প্রচন্ড কষ্ট, পুরীর সমুদ্রের আওয়াজ, দীঘা শান্ত সমুদ্র, তুমি ওখানে থাকবে, তুমি ঘুমোবে, আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। জগন্নাথ দেব বলছেন তো আমার ধাম ছেড়ে যাওয়া সম্ভব নয়, আমি কোন নরাধমে যাব? বলছেন যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো না আমার অবস্থাটা? চিন্তা করো। আমার ক্যাডাররা বুঝে গেছে, আমার সোনার টুকরো ভাইয়েরা বুঝে গেছে যে আমি যাচ্ছি, সরকার যাচ্ছে, যার যা আছে খাটের তলায় ছিল এখন মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, কেউ আর বার করছে না। সেজন্য তোমার মন্দির আমি সরকারি টাকায় তো নিয়ম অনুযায়ী করতে পারি না, নাম দিয়েছি জগন্নাথ কালচারাল সেন্টার। তোমারও ফ্যামিলি কি করলে? তুমি তৃণমূলকে চিনতে পারলে না, তৃণমূল কি জিনিস তুমি বুঝতে পারলে না। তোমাকে বারবার বারণ করেছিলাম ওখানে যেতে, এখন তুমি তো আমাদের পুরীর মাহাত্ম্যকে চ্যালেঞ্জ করে দিলেন। হে প্রভু, এ তুমি কি করলে? জগন্নাথ দেব বলছেন আরে দেবতাদের মধ্যে লবিং আছে আমি জানি, দেবতারা একে অন্যের সঙ্গে গন্ডগোল করে জানি, নারদ গন্ডগোল লাগিয়েছে আমরা চিরকাল শুনে এসছি, কিন্তু মানুষ যে দেবতাকে টুপি পরাতে পারে এ আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন জগন্নাথ দেব বলছেন, এখন জগন্নাথ দেব বলছেন কোনো চিন্তার কারণ নেই। যখন ঢুকে পড়েছি পূর্ব মেদিনীপুরের মাটিতে, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটিতে, দেশপ্রাণ বীরেন শাসমলের মাটিতে, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটিতে, যখন এসেছি সুশীল ধারার মাটিতে,
যখন এসেছি মাতঙ্গিনীর মাটিতে, ক্ষুদিরামের মাটিতে, বিদ্যাসাগরের মাটিতে, তখন বাবুঘাটে নয়, এই সরকারের বিসর্জন এই দীঘার সমুদ্র তটেই করে দিল। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই লড়াই আপনাদের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই। দুর্গাপুজোর কবে বিসর্জন হবে তৈরি করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নতুন পঞ্জিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কোনদিন বলে দেবে দেবী দুর্গাকে আসতে গেলে ফ্যামিলি প্ল্যানিং করে আসতে হবে, 4টে ছেলে নিয়ে আসা যাবে না। এক ছেলে এক মেয়ে নিয়ে কি এসো, পরের বার আরো 2টোকে নিয়ে আসবে। এই জিনিস তো চলতে পারে না। আবার বলছে দুর্গা ঠাকুরকে চেনালো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? দেবাদিদেব মহাদেব তো নাকি ওপর থেকে চিঠি পাঠিয়েছে, দাবি করেছে স্পিড পোস্টে কৈলাস থেকে, যে আমার বউকে নিয়ে যা করলো এরকম, মানে কার্নিভ্যাল, অপূর্ব, অসাধারণ। মানে এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। মা কালী ছেড়ে দিয়েছে, জগন্নাথ দেব ছেড়ে দিয়েছে, স্যালুট দিতে দিতে দুর্গা ক্লান্ত হয়ে চলে গেছেন। মা লক্ষ্মী বলছে যে গান গাইলে কি করে হবে, এত বোমা গুলির মধ্যে থাকতে পারছি না, লোক বেশি টাকা চাইছে আমি দিতে পারছি না। 1,500 টাকায় কি হয়? বেকার ছেলে গ্র্যাজুয়েট হয়ে যাবার পরে পার ডে 50, মাসে 1,500 কি হয়? বিজেপি বারবার দাবি করছে আমি মুখ দেখাতে পারছি না, আমি চলে যাচ্ছি। আমরা মা অন্নপূর্ণার কাছে গেলাম, বললেন আপনার মেয়ে যখন পারছে না, ভুল জায়গায় ঢুকে গেছে, আপনি মা হয়ে আমাদের পাশে দাঁড়ান। উনি চলে এসেছেন অন্নপূর্ণার আঁচল। প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার আঁচলে 3,000 টাকা দেবেন। লাখপতি দিদি সারা ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গে নেই। মাইগ্রেন্ট লেবার বাইরে কাজ করতে গিয়ে বিপদে পড়বে, কোন হসপিটালে ভর্তি হবেন, স্বাস্থ্যসাথী কাজ করবে না, আয়ুষ্মান ভারত নেই। অসংগঠিত ছোট ছোট যারা কাজ করেন সেই শ্রমিকদের জন্য পিএম বিশ্বকর্মা 7.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেয়নি। পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনা, অর্থাৎ আপনার বাড়িতে পাখা চলবে, আলো চলবে, টিভি চলবে, একটু বড় প্যানেল লাগিয়ে দিলে ফ্রিজ চলবে, এয়ার কন্ডিশনিং মেশিন চলবে, আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না, উদ্বৃত্ত বিদ্যুৎ গিল্ড কিনে নেবে। সারা ভারতবর্ষ জুড়ে এই প্রজেক্ট চলছে। পার্শ্ববর্তী রাজ্য ও বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে দেখে আসুন, সেখানেও চলছে। রাজস্থানে ব্যাপক মাত্রায় চলছে, পশ্চিমবঙ্গে নেই, কারণ এই রাজ্য সরকার চায় না। রাজ্য সরকার মোদি বধ করতে চলেছে, কথায় মোদির মুন্ডুচ্ছেদ করছে। আবার বলছে নির্লজ্জ, বলছেন বিজেপি বাংলা জানে না। বাংলা ভাষা নাকি 2,500 বছরের পুরনো, তৃণমূল আবিষ্কার করেছে। আমরা বলছি আমরা তো ওই বাংলাটা বুঝতে পারছি না, বইগুলো কোথায়? আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বেঙ্গলি লিটারেচারের স্কলার, তিনি দেখলাম নিচে ঘুরছেন। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিলেন নবান্ন থেকে যে আমরা গবেষণা করেছি, কিছু আমলা এবং কিছু ভাষাবিদরা আবিষ্কার করে ফেলেছে বাংলা ভাষার ইতিহাস 2,500 বছরের পুরনো। আলাপনের দিকে তাকিয়ে বললেন, আলাপন বইটা কত দূর? উনিও ওনার মতো করে ঘুরে বললেন, ম্যাডাম হয়ে গেছে, হয়ে গেছে, খালি মুখবন্ধটা লেখা বাকি। আমরা পার্টি অফিস থেকে লোক পাঠিয়ে রেখে দিয়েছি কলেজ স্ট্রিটের বিভিন্ন পাবলিশার্সের কাছে, পর্ষদের অফিসে। বই কোথায়? ভাবলাম আলাপন বন্দ্যোপাধ্যায়কে একবার ফোন করি, আর ফোন করে উনি যদি আবার বিপদে পড়েন, কারণ এখনই তো ফোনই তো বিপজ্জনক। তৃণমূল কংগ্রেসের কারণে আইফোনের যে এত বিক্রি, আমার মনে হয় এর জন্য তো তৃণমূল কংগ্রেসকে আইফোনের একটা রয়্যালটি দিতে হবে। আপনি কোনো পুলিশ আইপিএস এর সঙ্গে কথা বলুন, আইএস এর সঙ্গে কথা বলুন, সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুন, তৃণমূল মন্ত্রীর সঙ্গে কথা বলুন, নেতার সঙ্গে পরিচয় থাকলে কথা বলুন, কেউ আপনাকে ফেস টাইম ছাড়া কথা বলবে না। এত বিক্রি আইফোনের কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন দল ভারতবর্ষে আগে কোনোদিন আসেনি। এ দল আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না, কিন্তু এখন চলে যাচ্ছে। দীর্ঘ পথ অতিক্রম করে তৃণমূল কংগ্রেস ক্লান্ত, পরিশ্রান্ত। মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন।
এবার ছুটি নিতে হবে, কারণ দেবাদিদেব মহাদেবী হোক আর এদিকে কালীঘাটের কালী কিংবা জগন্নাথ দেবী হোক, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, গণদেবতা, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূল যাবে। কি মানুষের উন্মাদনা! এখানে আমি দাঁড়িয়ে আছি প্রায় 23 মিনিট দাঁড়িয়ে আছি, গাড়ি ঢুকতে পারছে না, ছোট রাস্তা আটকে গেছে। 3 জন আমায় এসে বলে দিলেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন, ছাপ্পাটা যাতে না হয়, বাদ বাকি আমরা বুঝে নেব। প্রত্যেক জায়গায় একটাই কথা মানুষের, ভোট যেন দিতে পারি আর গণনা কেন্দ্রে আপনারা যেন থাকুন, আর কিছু করতে হবে না। এই যে আমরা মিটিং করছি, সাজিয়ে গুজিয়ে ছবি লাগানো হয়েছে, এর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনবার মানুষ প্রতারিত হয়েছে, আর মানুষ প্রতারিত হবে না। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার। আমি আবেদন করছি সমস্ত বামপন্থী নেতা কর্মী, কাছে যে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবার চেষ্টা করবেন না। আমি আবেদন করছি এখানকার অবিসম্বাদিত নেতা মাস্টার মশাই তড়িৎ তোপদারের কাছে, যে জীবন সায়ান্নে এসে আপনি আপনার ভক্তদের মাধ্যমে চতুর্থবারের জন্য এই অঞ্চলে তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন, দয়া করে এটা করবেন না। আমি সিপিএম এর কাছে ভোট চাইছি, ফরওয়ার্ড ব্লকের কাছে চাইছি, সিপিআই এর কাছে চাইছি, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের কাছে চাইছি, যারা 15 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা চাকরি বিক্রি করেননি, যারা অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে প্রাসঙ্গিক করে রেখেছিলেন। দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? যারা সেদিন দিদির পাশ থেকে চলে যাননি, দিদি থেকে দিদিমা হয়ে যাবেন কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না, সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে চলে যাননি, আজকে দলে ব্রাত্য হয়ে গেছেন, তাদের কাছে ভোট চাইছে। দেখুন, মতাদর্শের মৃত্যু নেই, মতাদর্শ বইয়ের পাতায় বেঁচে থাকে, ইজম বইয়ের ভেতরে বেঁচে থাকবে। কারণ হৃদয় বেঁচে থাকতে পারে, লোক কমে যেতে পারে, সংগঠন কমে যেতে পারে, কিন্তু আপনার মতাদর্শ আপনার ভেতরে বেঁচে থাকে। তাই এবারের এই ঐতিহাসিক নির্বাচনে একটু বামপন্থী কর্মীরা নিজেদের হৃদয়ের ভেতরে রেখে দিন। আপনাদের যে বিশ্বাসটা আপনাদের হৃদয়ে রাখুন, পতাকা বাড়ির ওপরে সযত্নে শ্রদ্ধা সহকারে তুলে রাখুন। আর যারা আবার ওই পলিটিক্যাল আনটাচেবিলিটি, রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে, তারা ইভিএম বক্সে ডান হাত দেবেন না, বাঁ হাত দিয়ে টিপে দিন। ওই একজনকে বাঁ হাতে ফুল দিয়েছিল না, দেন টিপে দিন। তৃণমূলকে সরিয়ে দিন, তারপর যে যার নিজের পথ খুঁজে নেবেন। বিরোধী দল ছাড়া কোনোদিন কোনো গণতন্ত্র সাফল্য পেতে পারে না। একটা রেসপন্সিবল পলিটিক্যাল অর্গানাইজেশনের প্রয়োজন। আজকে সারা ভারতবর্ষে দেখুন কংগ্রেসের কোন নেতৃবৃন্দ ছিল, কাদের হাতে কংগ্রেস চলে গেছে। শতাব্দী প্রাচীন পার্টির নেতা হচ্ছে রাহুল গান্ধী, এখানে আবার সব সিটে প্রার্থী দিয়েছে, যেটাই শতাব্দীর সবচেয়ে বড় যোগ। তারা আবার ওখানে গিয়ে আরেক নেতা উত্তরাধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছেন, বলে দারুণ কাজ করেছে। কি যে মহিলাদের যে সংরক্ষণ, যে কথা স্বপ্ন কংগ্রেস দেখেছিল, কোনোদিন বাস্তবায়িত করতে পারেনি, গল্পে রেখে দিয়েছিল, সেটা নরেন্দ্র মোদী করতে গিয়েছিলেন। গতকালকে একযোগে মহিলাদের অধিকারকে সমস্ত বিরোধীরা কেড়ে নিল। 2029 সাল থেকে মহিলাদের জন্য আসন সংরক্ষণ হতে পারল না, এই ধরনের রাজনৈতিক বিরোধিতার কারণে। আর আপনি তো দেখেছেন রাহুল গান্ধী বিহারে গেলেন, ঝাঁপ মারলেন পুকুরে। পুকুরে ঝাঁপ মেরে কি বোঝাচ্ছেন, উনি মৎস্যজীবীদের সঙ্গে আছেন, ওই আসনেও হেরে গেছেন। দিল্লিতে এসআইআর ছিল না, হরিয়ানায় এসআইআর ছিল না, বিহারে এসআইআর ছিল না,
তিন জায়গাতেই চলে গেছে, বিরোধী আর নেই। তাই মুসলমান ভাইদের বলছি, যারা এখানে আছেন বা যারা এ নিয়ে খুব চিন্তিত, একবার পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি কারা আক্রান্ত, সবচেয়ে বেশি কাদের গ্রামে আগুন জ্বলছে। থানার লকআপে যান, সর্বাধিক সংখ্যা কাদের? মুসলমান। জেলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। থানার যে কোনো থানায় ঢুকে যান, হিস্ট্রি শিটারদের লিস্ট, ছবিগুলো আটকানো আছে, কাদের সংখ্যা বেশি? মুসলমান। হসপিটালের দরিদ্রতম পেশেন্ট সবচেয়ে বেশি কারা? মুসলমান। নাবালিকার বিয়ে সবচেয়ে বেশি কারা? মুসলমান। প্রসব করতে গিয়ে মৃত্যু পরিসংখ্যানে কারা এগিয়ে? মুসলমান। দারিদ্র সীমার নিচে সবচেয়ে বেশি কারা? মুসলমান। সরকারি ঋণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়েছেন কারা? মুসলমান। সরকারি চাকরিতে অংশগ্রহণ সবচেয়ে কাদের কম? মুসলমান। কারণ আপনাদের বুঝতে হবে, আপনাদের নেতা ওই ফিরাদ হাকিম, ওই কি যেন আছেন, ওই খান, জাভেদ খান, এদের ছেলেমেয়েরা কিন্তু কেউ মাদ্রাসায় পড়ে না। ফিরাদ হাকিমের মেয়ে কোন স্কুলে পড়েছে, কোনখান থেকে ডাক্তারি পাশ করেছে? জাভেদ খানের ছেলে কোন মাদ্রাসায় পড়াশুনো করেছে? অর্থাৎ যারা এই মুসলমান সমাজের নেতা হবেন, তাদের ছেলে মেয়েরা ভালো শিক্ষা পাবেন, ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেবেন। আর কারোরই সন্তানের সংখ্যা দুটোর বেশি নয়। কেউ কেউ ভুল করে তিনটে করেছেন, কিন্তু তিনিই সীমাবদ্ধ, তার বেশি এগোয়নি। আর আপনাদের বলছেন সংখ্যা দিয়ে দেশ তুলে নেবেন, এ কোনোদিন সম্ভব? এটা বাস্তবে সম্ভব নয়। মূল স্রোতে ফিরে আসুন। আসামের ডেমোগ্রাফি দেখুন, ওখানে এখানের থেকে বেশি মুসলমান আছেন। কিন্তু তারপরেও আসামে দুবারের জন্য বিজেপির সরকার তৈরি হয়েছে, তৃতীয়বারের জন্য সরকার তৈরি হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে বন্ধ করে দিতে। তাই যদি কেউ ভোট নাও দেন, তাহলেও কিন্তু এখানে বিজেপি আসবে। আমরা হিসাব নিকাশ করেই, অঙ্ক কষেই ময়দানে নেমেছি। বিজেপি সরকারে আসছে, বিজেপি সরকারে আসবে, বামপন্থীদের ভালো না লাগলেও আসবে। কিন্তু আপনাদের অনুরোধ করছি, এই পরিবর্তনের ক্ষেত্রে এবারের নির্বাচনে আপনারা আমাদের এই ব্যারাকপুর জেলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করুন। নোয়াপাড়া কেন্দ্রে শ্রী অর্জুন সিং এবং জগদ্দল কেন্দ্রে রাজনীতিতে নবাগত পরিচ্ছন্ন ভাবমূর্তির এক ব্যক্তিত্ব, যার এন্ট্রি ল্যাটারাল হলেও যার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেকের থেকে বেশি, আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ডক্টর রাজেশ কুমার, তাকে আপনারা আপনাদের মাঝখানে কাজ করবার সুযোগ দিন। নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে আপনারা তাকে দেখতে পাবেন। আমি দলের সভাপতি হিসেবে আপনাদের সামনে এই কথা বলে যাচ্ছি। আজকে আপনারা তাকে জয়ী করবেন এবং বঙ্কিমচন্দ্রের পঞ্চম পুরুষ আপনাদের নৈহাটিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির আমলা। ডাব্লিউবিসি দীর্ঘদিন তিনি চাকরি করেছেন, তিনিও রাজনীতিতে এসেছেন, সংস্কৃতি মনস্ক মানুষ। তাকেও আপনারা আশীর্বাদ করবেন। এই মাটি তো আপনাদের কাছে নতুন নয়। মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে পরবর্তীকালে আপনারা তড়িৎ তোপদারের তোপধ্বনি পর্যন্ত শুনেছেন। কিন্তু আজ অর্জুনের লক্ষ্যভেদ করে অর্জুন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল গত নির্বাচনে, কিন্তু বারবার তো লক্ষ্যভ্রষ্ট হতে পারে না। এবারের লড়াই বিজেপির লড়াই, আর এই নির্বাচনে মনে করবেন না এটা বিজেপি তৃণমূলের লড়াই হচ্ছে। একটা সময় ছিল কেউ কেউ বলছিল এটা মোদি মমতার লড়াই, কারোর লড়াই নয়। এই লড়াই আমরা প্রাসঙ্গিক এ কারণেই, কারণ মানুষ বাইনারি সেট করে দিয়েছে তৃণমূল ভার্সেস বিজেপি। কিন্তু এখন দাঁড়িয়ে যে নির্বাচন
চলাকালীন জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। তৃণমূল নির্বাচন লড়ছে জনতার বিরুদ্ধে, মামাটি মানুষের বিরুদ্ধে। তাই মানুষ এই নির্বাচনে জয়ী হবে, তৃণমূল হারবে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। চলে যাও, আমি করে দিচ্ছি বাবু। আমি বলে দিচ্ছি ভাই, ভাই কত বলবো স্যার, পার্টি বললাম আমরা সবার কাছে ভোট চাই। ভোট তো মানুষ সবার কাছেই চায়। তৃণমূলে না যায় বলিনি, আমি বলছি নো ভোট টু বিজেপিতে গত নির্বাচনে সিপিএম অংশগ্রহণ করেছিল কিছু নেতা। বিরোধী ভোট কেটে তৃণমূলের সুবিধা না করে দিন। নিজের এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির নির্বাচন, নিজের অস্তিত্ব রক্ষার নির্বাচন, নিজের নামের পদবিটা বাঁচিয়ে রাখার নির্বাচন। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, পরিস্থিতিটা একটু কম বুঝতে পারছেন। আপনার বাড়ি মুর্শিদাবাদে যদি হতো এই মুহূর্তে, তাহলে দেখবেন জিনিসটা এগিয়ে আসছে। তার থেকে